পানি জমছে, পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে আমাদের এই অবস্থাই হবে। মানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ভাই। চট্টগ্রামে আর যাওয়া লাগবে না, সিবোর্ডে আর যাওয়া লাগবে না, এখানে আপনার ঢাকা শহরে বসেই আপনি এখন সমুদ্র সৈকতের স্বাদ পাইতেছেন। সরকারি সরকার পালায় যাওয়ার পরে আমরা মনে করছি দেশের উন্নয়ন হবে, কিন্তু আসলে মূলত দেশের কোনো উন্নয়ন হয় নাই, দেশের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। যে যার পকেট ভরতেছে এবং তারা নিজেদের স্বার্থে সবকিছু ব্যবহার করতেছে। কোমর পর্যন্ত পানি, এখানে চলাফেরা মনে করেন যে মানুষের যাতায়াত, মানুষের দোকানপাট সব তো ডুবে গেছে। এবার মানুষ কি করে খাবে? এখন মনে হয় সরকারের যদি চায় যে মনে করেন যে আমাদের দুর্ভোগটা ওনারা দূর করতে পারবে। বাংলাদেশের ড্রেনের যে অবস্থা, ড্রেন ঘাটে ময়লা আবর্জনা থাকে, মানুষ ড্রেন পরিষ্কার করে না, ড্রেন ঘাট ময়লা করে রাখে, এই কারণে পানিগুলো নামতে পারে না, রাস্তাঘাটে এরকম পানি থাকে। অনেক কষ্ট করে সকালবেলায় যাওয়া লাগছে এরকম পানির উপর দিয়ে, এখনো যাওয়া লাগে। 97 থেকে ঢাকা, তখন থেকে দেখে গ্রিন রোডে এখান থেকে নিউ মার্কেটের এই রোডটা খুবই জঘন্য অবস্থা। এটা পরিকল্পনা আজকে থেকে না, কোনো সরকারি এটা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারে নাই। এটা নিচু, এই জায়গাটা নিচু। যে সরকারি আসছে কোনো সরকারি এটা বাস্তবায়ন করতে পারবে না, ভবিষ্যতে পারবে কিনা আল্লাহই ভালো জানে। সিটি কর্পোরেশনের কাছে ড্রেন পরিষ্কার করা হয় না, ময়লা চলে ফেলা। এই বেহাল দশা হচ্ছে অতিবৃষ্টির কারণে। মানে যেভাবে পানিগুলো যাওয়া দরকার, যে ড্রেন ব্যবস্থা আছে ওই ড্রেন ব্যবস্থা টোটালি ভালো না এক কথায় বলতে গেলে। মানে যে ধারণ ক্ষমতা ড্রেন সইতে পারে এই পরিমাণ ড্রেনে পর্যাপ্ত জায়গা নেই। পানি অতিরিক্ত পানি বৃষ্টির কারণে এই পানিগুলো যেতে পারতেছে না। গত পর্বে কইছিলাম চট্টগ্রাম ডোবে প্রকৃতির কারণে। জোয়ার, পাহাড়, সমুদ্র, প্রকৃতি চট্টগ্রামকে সৌন্দর্যই শুধু দেয় নাই, কিছু বিপজ্জনক বৈশিষ্ট্য দিছে। ঢাকার বেলায় চট্টগ্রামের মতো এই অজুহাতটা খাটে না। ঢাকায় যে ডোবে এটা প্রকৃতির খেয়াল না, এটা একটা ধীর পরিকল্পিত। এই শহরের রক্ষা ব্যবস্থা নিজের হাতে আমরা ধ্বংস করছি। 3টা সংখ্যা শোনেন তাহলেই বুঝবেন। এক সময় ঢাকায় প্রাকৃতিক খাল ছিল 65টা, আজ কার্যত টিকে আছে 26টা। বাকি প্রায় 40টা খাল দখল হয়ে ভরাট হয়ে চিরতরে হারায় গেছে। এখন নতুন প্রজন্ম জানেও না যে ওইখানে একদিন খাল ছিল। 2 নাম্বার, একটা সুস্থ শহরে মাথাপিছু অন্তত 4.5 বর্গমিটার জলাধার থাকার কথা, একজনের জন্য 4.5 বর্গমিটার। পুকুর, বিল, লেক সব মিলা ঢাকায় আছে মাত্র 1.5 বর্গমিটার, আদর্শের 1/3। আর গত 44 বছরে 1980 থেকে 2024 ঢাকা তার 60% বেশি জলাধার হারায় ফেলছে। একই সময় শহরের কংক্রিট ঢাকা এলাকা বাড়ছে প্রায় 7.5 গুণ। 1980-তে ছিল মাত্র 7%, এখন 49%। যে পরিমাণে কংক্রিট কাঠামো থাকার কথা ছিল সেই পরিমাণে কংক্রিট কাঠামো 50টা থানার মধ্যে 30টারই সেই নিরাপদ সীমা অতিক্রম করে গেছে। ধানমন্ডি, মিরপুর, উত্তরার মতো এলাকা 80 থেকে 90% কংক্রিট, শুধু কংক্রিট। শহরটা আক্ষরিক অর্থে একটা কংক্রিটের চাদরে ঢেকে গেছে, যার নিচে পানি ঢোকার আর কোনো জায়গা নাই, ফাঁকা নাই। যে বক্স কালভার্ট দিয়ে পানি যাওয়ার কথা সেগুলোর ভেতরে ময়লা পানিতে পলিতে জমাট বেঁধে এখন স্বাভাবিক প্রবাহের 5 থেকে 10% গতিতে মাত্র পানি টানে। মানে নালা আছে কাগজে, বাস্তবে মৃত। খাল আর কালভার্টের ভেতরে পানি জমে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। তাহলে বুঝেন বৃষ্টির পানি নামবে কোথায় দিয়ে? খাল নাই, জলাধার নাই, নালা বন্ধ, পানি যাওয়ার সব দরজা আমরা নিজের হাতে বন্ধ করে দিছি। এখন বৃষ্টি নামলে পানি রাস্তাতেই থাকে, আর কোনো উপায় তো রাখিনি। এইটাই হইতেছে ঢাকার আসল গল্প। প্রকৃতি ঢাকারে ডোবায় না, ঢাকা আমরা ডুবাইছি, নিজেরা ডুবাইছি। আমরা খালটাল পরিষ্কার করি, তারপরে আবার সেটা ভরে যায়। কেন? কারণ খালটাল পরিষ্কার করা এটা একটা ঘটনা, কিন্তু এটাকে ঠিক রাখা, পরিষ্কার রাখা এটা একটা ব্যবস্থা। মোহাম্মদপুরে খাল কার্টুনিস্ট মিশুর উদ্যোগে পরিষ্কার করা হলো, কয়েকদিন পরে আবার ময়লা জমতে শুরু করলো। কারণ পরিষ্কার করা একটা ঘটনা, কিন্তু পরিষ্কার রাখা একটা ব্যবস্থা, আর সেই ব্যবস্থা করার সক্ষমতা আমাদের নাই। সেই পুরানো অভিশাপ, যৌথ সম্পদের ট্র্যাজেডি। খালে ময়লা ফেললে ব্যক্তির লাভ, এক ব্যাগ ময়লা, কিন্তু ক্ষতি গোটা শহরে ছড়ানো। তাই এলাকাবাসী যারা পরিষ্কার খালের সরাসরি সুবিধাভোগী তারাই খালে ময়লা ফেলে। আর একটু পরিষ্কার করে বলি, একটু বুঝতে সুবিধা হবে। দেখেন কিভাবে এটা কাজ করে। ধরেন আপনি খালের পাশে থাকেন, মানে আপনি বা যে কেউ একজন, আপনার হাতে একটা ব্যাগ ময়লা। আপনার 2টা পথ, হয় হাইটে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, নয়তো জানলা দিয়ে খালে ছুঁড়ে ফেলবেন। এখন আপনি মনে মনে হিসাব করেন, খালে ফেললে আপনার লাভ তো, সময় বাঁচলো, কষ্ট বাঁচলো, যাইতে হইলো না হাইটে হাইটে। আর ক্ষতি আপনার এক ব্যাগ ময়লা তো গোটা খাল বরাদ হয়ে যাবে না, তাই না? ক্ষতিটা এত সামান্য, এত ছড়ানো যে আপনি নিজের টেরও পাবেন না।
তাইলে আপনার ব্যক্তিগত হিসাবে খালে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? যৌক্তিক কাজ। লাভ পুরাটা আপনার, ক্ষতির ভাগটা গোটা শহরে, যার মধ্যে আপনি একজন, আপনার উপরে সামান্য পড়বে। সমস্যা হইলো এই একই হিসাব খাল পাড়ের প্রত্যেকে করে। 10,000 মানুষ প্রত্যেকে ভাবে আমার এক ব্যাগে কি বা হবে, আর 10,000 ব্যাগ জমে খালটা মরে যায়। এখানে আসল পেঁয়াজটা, যে এলাকাবাসী পরিষ্কার খালের সবচেয়ে বড় সুবিধাভোগী, শুকনো রাস্তা, মশাহীন পাড়া, তারাই খালটা ভরাট করে ফেলে। কারণ প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়ায়, ঠিক সিদ্ধান্তটা নেয়, ঠিক কথা করে, ঠিক কাম করে আর কি। কিন্তু সবার সে ঠিক কাম একসাথে জড়ো হয় একটা ভুল ফল বানায়, সবার ক্ষতি হয়। ব্যক্তির যুক্তি আর সমষ্টির স্বার্থ এখানে উল্টা দিকে টানাটানি করে, বুঝিছাও? ভাগের মা গঙ্গা পায় না। বাংলাদেশ যেন এই প্রবাদটাকে জাতীয় একটা নীতিতে, ট্র্যাজেডিতে পরিণত করছে। এখন কইতে পারেন যে এইটা তাইলে কেমনে করে সমাধান করবেন? সমাধান আছে, আমি এপিসোডে দেখাই দেব। আমারে নিয়া আমার এইটারা ট্রল করে, সব জানতে হলে। সারা দুনিয়া অনেকে এমন সমস্যায় পড়ে নাই, আমাদের সমস্যাগুলো তো ইউনিক না, তার সমাধানও করছে সারা দুনিয়া। তাদের উদাহরণ দেখে আমরা সমাধানের রাস্তা বের করতে পারি। এর জন্য তো সব জানতে হওয়ার দরকার পড়ে না, তাই না? কাণ্ডজ্ঞান থাকলেই হয়। ওই আলাপে যাওয়ার আগে আরো কয়েকটা জিনিস একটু দেখে নেই, এই ঢাকার জলবদ্ধতা বোঝার জন্য এটা খুব জরুরি। কি কি আসেন দেখি। ঢাকার ড্রেনেজ এটা গঠনগতভাবে পঙ্গু। 4টা জায়গায় আমি আইডেন্টিফাই করে বলতেছি। 1 নাম্বার, ঢাকার বৃষ্টির পানি সামলায় মূলত 4টা আলাদা সংস্থা, প্রত্যেকের ভাগে আলাদা আলাদা টুকরা। পানি উন্নয়ন বোর্ড চালায় বাঁধের রেগুলেটর এবং গেট, 52টা সুইচ গেট আছে, একটা পাম্প স্টেশন আছে। ওয়াসা চালায় বড় খাল এবং পাইপ, 385 কিলোমিটার ড্রেন আছে, 4টা পাম্প আছে, 10 কিলোমিটার বক্স কালভার্ট আছে। সিটি কর্পোরেশন চালায় ছোট নালা, উত্তরে 1250 কিলোমিটার, দক্ষিণে 961 কিলোমিটার। আর রাজুক তাদের নতুন রাস্তার পাশে ড্রেন বানায়। এখন বুঝেন, 1 ফোঁটা বৃষ্টির পানি নদীতে পৌঁছাইতে হলে তাকে রাজুকের ড্রেন, সিটি কর্পোরেশনের নালা, ওয়াসার খাল, পানি উন্নয়ন বোর্ডের গেট, 4টা মালিকানা পার হইতে হবে। 1 ফুল মে 2 মালি না, 1 ফুল মে 4 মালি। ঠিক যেখানে মালিকানা বদলায় ওইখানে গ্যাঞ্জাম বাঁধে, পানি আটকায়। বুয়েটের একটা গবেষণা সরাসরি বলছে যে কেউ কারোর সাথে সমন্বয় করে না, অথচ সব কাজ পরস্পর সংযুক্ত। এক জায়গায় সমস্যা হলে পুরা পানির প্রবাহ চ্যানেল আটকে যায়। 2 নাম্বার সমস্যা কি? ঢাকার পানি নামে মূলত গ্র্যাভিটিতে, মাধ্যাকর্ষণে। এর মানে উপর থেকে নিচে নামে স্বাভাবিকভাবে, স্বাভাবিক গতিতে পানি যেভাবে নামে আর কি, গড়ায় গড়ায় নদীতে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হইতেছে যে মে থেকে অক্টোবর এই টাইমে আমাদের ঢাকার আশেপাশে যে নদীর পানি স্তর, শহরের ভেতরের যে পানি স্তর তার চেয়ে উঁচু হয়ে যায়, বুঝছেন? গ্র্যাভিটি উল্টা কাজ করে, নদীর পানি শহরের মধ্যে ঢুকে পড়ে, পানি বেড়ানোর বদলে নদীটাই শহরে ঢুকে ফেলে। তাইলে আপনার ওই যে দিক দিয়ে নদীতে পানি যাবে সেটা বেড বন্ধ করে পাম্প চালানো ছাড়া তো কোনো উপায় নাই। এই চট্টগ্রামে যে জোয়ার সমস্যায় হুবহু একই রকম ঢাকাই সংস্করণ, শুধু সাগরের বদলে নদী। আর ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে না, কিন্তু মাত্র 6 থেকে 8 মিটার উঁচু। শহরের পূর্বাংশ মানে বালু নদীর দিকের এলাকা যেমন রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, ড্যামরা, যাত্রাবাড়ি সবচেয়ে নিচু। পশ্চিম এলাকা 2080 সালে বন্যার পর বেড়িবাঁধ দিয়ে ঘেরা হয়েছে, কিন্তু পূর্বাংশে এই সুরক্ষার বাইরে, খোলা নিচু প্লাবনভূমি, তাই ওইখানে পানি জমে সবচেয়ে বেশি, নামে সবচেয়ে দেরিতে। 3 নাম্বার সমস্যা কি? কমলাপুর স্টেডিয়ামের পাশে সিটি কর্পোরেশনের একটা পাম্প স্টেশন আছে, কাগজে কলমে মিনিটে 8.5 লাখ লিটার পানি সরাইতে পারে, কিন্তু ভারী বৃষ্টির পর সেটা কাজেই লাগে না। কেন জানেন? কারণ এর সাথে যে যুক্ত নালা আর বক্স কালভার্ট এটা বন্ধ, পানি যায় না ওই পর্যন্ত। পাম্প আছে কিন্তু পাম্পের মুখ পর্যন্ত পানি পৌঁছায় না, মানে কাগজে আছে কিন্তু কাম করে না। এতে যন্ত্র আছে, নিখুঁত আছে, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু একটা যন্ত্র নিখুঁত হলে কাজ করতেছে না, কারণ শিকলের যে বাকি জায়গা ওটা ভাঙা থাকলে গোটাটাই তো অকেজো, তাই না? এরপরের সমস্যা কি? ডিএনডি বাঁধ। ঢাকার দক্ষিণের ডিএনডি এলাকা বন্যা ঠেকাইতে চারিদিকে বাঁধ দিয়ে ঘেরা, আপনারা তো জানেন। বাঁধ বাইরে বন্যা ঠেকায়, কিন্তু ভেতরের বৃষ্টির পানি আটকে দেয়, এটা বাইরেতে দেয় না। সেটা বের করার একমাত্র উপায় হচ্ছে পাম্প, আর পাম্প এত সক্ষম না। পাম্প যত পরিমাণে পানি আসে বের করতে হয় সেটা পারে না পাম্প। তাহলে হইলটা কি? বাদ দিয়া বাইরের বন্যা ঠেকাইলেন, কিন্তু ভেতরের বৃষ্টির পানিও আটকা পড়লো। তো আগে এই পানি শুষে নিত ভেতরের কৃষি জমি। 1962 সালে ডিএনডির এলাকার ভেতরে 80% ছিল ধান ক্ষেত। প্রকৃতির এটা স্পঞ্জের মতো, পানি গেলে টেনে নেয়। কিন্তু নগরায়নে ওই কৃষি জমির নামে আসতে 25%-এর নিচে, বাকিটা কংক্রিট। এখন পানি শোষণের জায়গাও নাই, বেড়ানোরও পথ নাই, আর পাম্প কাজ করে না। আমার পাম্প যা দরকার তার চেয়ে কম। ফল কি? বাঁধের ভেতরে প্রায় 87% এলাকায় এখন বৃষ্টি হলে ডুবে যায়। সুরক্ষার জন্য বাদী হয়ে উঠলো জলাবদ্ধতার উৎস। রাষ্ট্র এক সমস্যা সমাধান করতে গিয়ে আর এক সমস্যা বানায় ফেললো। তার মানে ঢাকার নামে ড্রেনেজ শুধু নোংরা না, এটা গঠনগতভাবে পঙ্গু।
ময়লা পরিষ্কার করলেও একই ডিজাইন সমস্যা থেকে যায়। এবার একটা গল্প বলি, টাসকি তো খেয়া যাবেন। 1998 সালে ঢাকার ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা হয়েছিল। আপনারা মুরব্বীরা জানেন, বয়স্করা জানেন। শহরের 56% ডুবে গেছিল। শহরের প্রায় 1/4 পানি বেড়ায় একটা মাত্র গেট দিয়া, রামপুরা রেগুলেটর দিয়া। বন্যার সময় দেখা গেল এই রেগুলেটর কিভাবে চালানো হবে তার না আছে কোনো নীতিমালা, না আছে দায়িত্বপ্রাপ্ত কেউ। আর নদীর পানি ঠেকাইতে যে গেটগুলো বন্ধ রাখার কথা ছিল সেগুলো বন্ধই করা হয়নি। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন গেট কখন খুলবে, কখন বন্ধ হবে, কে চালাবে কেউ জানে না, কারো দায়িত্ব না। তো শহর তো ডুববেই, ঢাকা শহর কি বেঁচে থাকবে? কারণ শহরের সবচেয়ে জরুরি সুইচটার পেছনে কোনো মানুষ নাই, কেউ দায়িত্ব নাই, কোনো নাম নাই, কোনো জবাবদিহিতা নাই। এইবার আসেন সমাধানের প্রসঙ্গে আসি। বিশ্বে এইভাবে এই প্রবলেম নানাভাবে জিতছে। আসেন কি কিভাবে জিতছে সেটা একটু দেখি। টোকিও শহর এক সময় প্রত্যেক বর্ষায় ডুবতো ঢাকার মতো। তারা কি করলো, মাটির প্রায় 50 মিটার নিচে, মানে 15 তলা বিল্ডিং যত গভীর হয় তত দূর, বানায় ফেললো পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর নাম হইতেছে জি-ক্যান্স। এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন। এটা দেখতে এত বিশাল যে 5টা বিশাল কংক্রিটের কুয়া, প্রত্যেকটা এত বড় যে ভেতরে একটা আস্ত স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়ায় যেতে পারবে। এই কূপগুলো একটা টানেল দিয়ে যুক্ত। আর পানি ঠেলে বের করে দেওয়ার জন্য একটা শক্তিশালী পাম্প আছে, যেটা চালানো হয় বিমানের জেট ইঞ্জিন দিয়ে। এত শক্তিশালী। বৃষ্টির পানি যখন শহরে জমতে শুরু করে, এই ব্যবস্থা সেকেন্ডে 200 টন পানি টাইনা নদীতে ফেলে দিতে পারে। খরচা বেশি, $260 কোটি লাগছে এটা জাপানের। বানাইতে সময় লাগছে 13 থেকে 14 বছর। কিন্তু যে এলাকা এটা বাঁচায় সেখানে বন্যার ক্ষতি প্রায় 90% কমে গেছে। আর এই ব্যবস্থা এই পর্যন্ত 150-র বেশি বার চালু করতে হয়েছে, মানে 150-র বেশি বন্যা এটা ঠেকাই দিছে। ঢাকায় কি এটা করা যায়? এটা কাজ করে, সন্দেহ নাই, কিন্তু এটা ভয়ঙ্কর ব্যয়বহুল আর তৈরি হইতে বহু বছর সময় লাগে। তাই এটা ঢাকার পুরো সমস্যার সমাধান হইতে পারে না। তবে যেসব জায়গা সবচেয়ে বেশি ডোবে, যেমন পুরান ঢাকা বা ডিএনডি এলাকা, সেখানে ছোট আকারে এরকম ভূগর্ভস্থ জলাধার করে দেখা যেতে পারে আর কি। 2 নম্বর মডেল কি, কুয়ালালামপুরের স্মার্ট টানেল। এইটা এক সুড়ঙ্গ 2 কাজ, এক ফুল 2 মালি। হ্যাঁ, কুয়ালালামপুরও ঢাকার মতো 2টা সমস্যা ছিল একসাথে। একদিকে আকস্মিক বন্যা, আর একদিকে ভয়াবহ যানজট। তারা মাটির নিচে বানাইলো প্রায় 10 কিলোমিটার লম্বা একটা বিশাল সুড়ঙ্গ, এমনভাবে যেন 2টা কাজ করতে পারে। স্বাভাবিক সময় যখন বৃষ্টি নাই, সুড়ঙ্গটা একটা মোটরওয়ে, মোটর যাবে, দিনে 30,000 গাড়ি চলে, যানজট কমে। কিন্তু যখন ভারী বৃষ্টি হয় তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় নিশ্চিত করা হয় যে শেষ গাড়িটাও বেড়ে গেছে। তারপরে কপাট বন্ধ করে দেওয়া হয়। সুড়ঙ্গটাকে বানায় ফেলা হয় বন্যার পানির নালা। যে রাস্তাটা 4 ঘন্টা আগে গাড়ি চলতেছিল সেটা এখন একটা নদী। শহরের কেন্দ্র থেকে লক্ষ লক্ষ ঘনমিটার পানি সরাই নিয়ে নদীতে ফেলে দেয়। আবার পানি নেমে গেলে রাস্তা ধুয়ে মিশে 2 দিনের মধ্যে আবার গাড়ি চলা শুরু হয়। এটার খরচ পড়ছিল প্রায় $515 মিলিয়ন, টোকিওর প্রায় 1/5। অথচ 2টা কাজ 2007 থেকে চালু, আর এই পর্যন্ত 50-এরও বেশি বার শহরের কেন্দ্রকে বন্যা থেকে বাঁচাইছে। জাতিসংঘ পর্যন্ত এটাকে পুরস্কার দিছে। ঢাকার সমস্যা তো ঠিক এই 2টাই, জলাবদ্ধতার যানজট। একটা কাঠামো নিয়ে 2টা সমাধান। রাজনৈতিকভাবে এটা লোভনীয়, কারণ 1 টাকায় 2 কাজ হবে। ঢাকার কোনো একটা গুরুত্বপূর্ণ করিডোর এরকম কিছু ভেবে দেখা যাইতে পারে। 3 নম্বর মডেল কি, সিঙ্গাপুর। খালকে নদী বানায় ফেলা। সিঙ্গাপুরে বিশান পার্কে একটা সোজা কংক্রিটের নালা ছিল, প্রায় 3.5 কিলোমিটার লম্বা। দেখতে অনেকটা আমাদের হাতির ঝিলের আগের নর্দমাগুলোর মতো আর কি। তারা সেটা সোজা কংক্রিটের নালা ভেঙে দিয়ে বানাইলো একটা 3 কিলোমিটার লম্বা আঁকাবাঁকা প্রাকৃতিক নদী। গাছপালা, ঘাস পাথর দিয়ে সাজানো এই আঁকাবাঁকা নদী একদিকে আগের চেয়ে অনেক বেশি বৃষ্টির পানি ধরে রাখতে পারে, আবার অন্যদিকে হয়ে উঠছে শহরের সবচেয়ে সুন্দর পার্ক, যেখানে মানুষ বিকালে হাঁটতে যায়, বাচ্চারা খেলে। ওই একই পার্কেই খরচা হইল প্রায় $5.5 কোটি। টোকিওর খরচের তুলনায় যা সামান্য একটা ভগ্নাংশ। কিন্তু আসল রহস্যটা কিন্তু টাকায় না, অন্য জায়গায়। সিঙ্গাপুরের পানি দেখাশোনা করে একটা সংস্থা, আর পার্ক দেখাশোনা করে আরেক সংস্থা। এই 2 সংস্থা তাদের বাজেট আর দায়িত্ব আলাদা না রেখে এক জায়গায় জুড়ে কাজটা করলো। এটা ঢাকার জন্য সবচেয়ে মানানসই। ঢাকার হারায় যাওয়া 40টা খাল ফেরায় আনা, শুধু নর্দমা হিসাবে না, নদী আর পার্ক হিসাবে। কারণ মানুষ যখন খালটাকে ভালোবাসবে, নিজের বিকেলের হাঁটার জায়গা মনে করবে, তখন সেখানে সে আর ময়লা ফেলবে না। যৌথ সম্পদের যে অভিশাপের কথা বলছিলাম না, সেটা ভাঙার এটা আসল চাবি। আর একটা মডেল আছে রটারডামে, পানির চত্বর। এক জায়গা 2 চেহারা। মানে রটারডাম কিছু বানাইলো পানির চত্বর। ব্যাপারটা এমন যে শহরের খোলা চত্বর, খেলার মাঠ, স্কোয়ারগুলো এমনভাবে বানানো হইলো যে শুকনা দিনে ওইগুলো বাচ্চাদের খেলার মাঠ হবে, বাস্কেটবল কোর্ট হবে, বসার জায়গা হবে। কিন্তু ভারী বৃষ্টির সময় ওই একই চত্বর নিচু হইয়া অস্থায়ী জলাধার পুকুরে পরিণত হয়ে যাবে। পানি ধরে রাখবে। যতক্ষণ না নালা খালি হয়ে যায় ততক্ষণ সে পানিটা ধরে রাখবে। নালা খালি হয়ে গেলে এই পানিটা ছেড়ে দেবে।
একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট দায়িত্ব। ঢাকার পার্কে, খেলার মাঠে, স্কুলের মাঠে এইগুলোকে ডাবল ডিউটিতে লাগানো যায়। শুকনা দিনে খেলার মাঠ, বৃষ্টির দিনে জলাধার। জায়গা নতুন করে কিনতে হয় না, যা আছে তাকেই দুইভাবে কাজে লাগানো যায়। আমাদের তো দরকার অতি বৃষ্টির সময় পানি ধরে রাখা। আমরা এই কাজ তো কিছুটা হলেও করছি, ঢাকার নিজে হাতির ঝিলেই করছি। এই একটা জায়গা শহরের প্রায় 1/4 বৃষ্টির পানি ধরে রাখে। এটা কার্যকর প্রাকৃতিক জলাধারের মতো কাজ করে। গবেষকরা বলছে যে হাতির ঝিলের মতো আরো অন্তত 20টা এরকম জলাধার বানানো হোক। আর একটা গবেষণা বলছে ঢাকার মাত্র 15টা খাল যদি ঠিক মতো খনন করা যায়, তাইলে ঢাকা শহরের প্রায় 80% জলাবদ্ধতা দূর হয়ে যাবে। মানে সমাধান কোনো দূরের স্বপ্ন না, হাতের নাগালে। তাহলে ঢাকার জন্য সবচেয়ে বাস্তব পথ কোনটা? আমি কইতে পারেন দাদা এত বড় বড় পরিকল্পনার কথা কইছে, আমি তো বর্ষায় ডুবতেছি এখনই, সামনের বর্ষাতেও ডুববো। তাহলে দ্রুত এই 2-1 বছরের মধ্যে কি কোনো পার্থক্য টের পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু একটা শর্তে, যেটা শেষে বলবো। দেখেন, 2টা জিনিস আলাদা করতে হয়। একটা হইল সমস্যা স্থায়ী সমাধান, সেটা বছরের পর বছরের কাজ। আর একটা হইল দৃশ্যমান উন্নতি, মানে মানুষ যেন টের পায় যে আগের চেয়ে কম ডুবতেছে, পানি দ্রুত নামতেছে। এই দ্বিতীয়টা অনেক দ্রুত সম্ভব। সবচেয়ে দ্রুত 1 বর্ষার মধ্যেই নালা আর কারভার্ট পরিষ্কার করতে হবে, সোজা হিসাব। মনে আছে বলছিলাম ঢাকার বক্স কালভার্টগুলোর ভেতরে জমাট বেঁধে স্বাভাবিক গতির মাত্র 5-10% পানি টেনতেছে। এখন ভাবেন, এই বন্ধ কালভার্ট যদি শুধু পরিষ্কার কইরা অর্ধেক গতিতেও আনা যায়, ওই এলাকা পরের বৃষ্টিতেই মানুষ পার্থক্য টের পাবে। এখনই এই বক্স কালভার্ট পরিষ্কার করার কাজে ঝাঁপে পড়া উচিত। একটা বাস্তব উদাহরণ দিই, ঢাকার শিল্পকলা একাডেমি থেকে টিটাপাড়া পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার লম্বা একটা বক্স কালভার্ট আছে। শুধু এই একটা কালভার্ট পরিষ্কার করলে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, মতিঝিল এই এলাকাগুলোর প্রায় 10 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হয়। একটা কালভার্ট 10 লক্ষ মানুষ। এই কাজটা মাসের হিসাবে হয়, বছরের না। এর পরের ধাপ 1 থেকে 2 বর্ষা কৌশলগত খাল খনন। এখানে একটা দারুণ তথ্য আছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার নামে একটা গবেষণা সংস্থা হিসাব করে দেখাইছে যে ঢাকার সব খাল না, শুধু বেঁচে না 15টা খাল যদি ঠিক মতো খনন করা যায়, তাইলে শহরের প্রায় 80% জলাবদ্ধতা দূর হয়ে যায়। আর এই খালগুলো কিন্তু ঠিক করে ফেলছে কোনটা কোন এলাকা বাঁচাবে তাও জানা। যেমন ধরেন, পান্থপথের নিচে যে বক্স কালভার্ট খালটা আছে, সেটা খনন করলে কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল এই ভয়ঙ্কর জলাবদ্ধ এলাকাগুলো উপকৃত হবে। মানে কোথায় হাত দিতে হবে সেটাও গবেষণায় বলা আছে, শুধু কাজটা করতে হবে। 15টা খাল খনন 1-2 বর্ষার কাজ, যদি সত্যিকারের সদিচ্ছা থাকে। পরিষ্কার করার তো একটা ঘটনা আগে বলছি না, পরিষ্কার করার একটা নাম আছে, এদের ক্র্যাশ প্রোগ্রাম। মানে প্রত্যেক বর্ষার ঠিক আগে হুড়মুড় করে ছুটে যায় বক্স কালভার্ট, খাল এগুলো পরিষ্কার করে জোড়াতালি দিয়ে একটা মৌসুম পার করে। কিন্তু এই ক্র্যাশ প্রোগ্রাম শব্দটা একটা স্বীকারোক্তি যে কোনো স্থায়ী ব্যবস্থা নাই। ফলে 1 বর্ষায় পরিষ্কার করলেন, পরের বর্ষায় আগের অবস্থা, আগের ময়লা, আগের দখল, সেই একই ডুবন্ত মিরপুর, ডুবন্ত ঢাকা। তাই পরের বর্ষায় ঢাকাবাসী নিঃসন্দেহে পার্থক্য টের পেতে পারে যদি এখন থেকে কালভার্ট পরিষ্কার করে কয়েকটা খাল খনন শুরু করা হয়। কিন্তু সেই উন্নতি বছরের পর বছর ধরে রাখতে গেলে লাগবে সেই একই জিনিস, যেটা এই গোটা পর্বে বারবার ফিরে আসছে: একক দায়িত্বশীল কর্তৃপক্ষ, নিয়মিত রক্ষণাবেক্ষণ আর দখল ঠেকানোর স্থায়ী ব্যবস্থা। দ্রুত উন্নতি টের পাওয়ানো সহজ, সেই উন্নতি ধরে রাখাটাই হয়েছে আসল পরীক্ষা। ঢাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান খুবই সম্ভব, কোনো একক মডেল না, যতগুলো মডেলের কথা বলছি, বরং একটা মিশ্রণ। হারানো খাল পুকুর ফিরে আনা, নদী পার্ক জলাধার বানানো, সস্তা দেশীয় টেকনোলজি যেমন হাতের ঝিলে আমরা করছি, এটা প্রমাণিত। তার সাথে 2-একটা কৌশলগত জায়গায় স্মার্ট টানেলের মতো বহুমুখী কাঠামো, যেখানে জলাবদ্ধতা আর যানজট দুইটাই তীব্র। নতুন যেই সমস্ত কনস্ট্রাকশন হবে সেইখানে রটারডামের মতো চত্বর, আর সবচেয়ে চরম জলাবদ্ধ পয়েন্টে শেষ উপায় হিসেবে টোকিওর ছোট ছোট সংস্করণ। কিন্তু এই সবগুলোর একটা সাধারণ শর্ত আছে: কুয়ালালামপুরে স্মার্ট টানেল কাজ করছে কারণ তার পিছনে ছিল একক কর্তৃপক্ষ আর রাজনৈতিক সদিচ্ছা। সিঙ্গাপুরের নদী কাজ করছে কারণ 2 সংস্থা বাজেট একসাথে করছিল। মানে ঘুরে ফিরে আমরা সে একই জায়গায় ফিরে আসি। যন্ত্রণা, নকশা না, বিদেশি মডেল না, আসল চাবি হইল সে একক দায়িত্বশীল জবাবদিহিমূলক কর্তৃপক্ষ। সমাধান বিশ্বজুড়ে ছড়ায় আছে। ঢাকার দরকার শুধু সেইগুলোকে তুলে না এক হাতে বাস্তবায়ন করার মতো একটা রাষ্ট্র। আমাদের রাষ্ট্র তো দক্ষ না, কম্পিটেন্ট না। এই রাষ্ট্র আপনার আমার কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই রাষ্ট্রের সেই সক্ষমতাই নেই। আমাদের ব্যুরোক্রেসিকে বলি, নিজেরা পলিটিক্যাল ডিসিশন নেন না। আমাদের সমস্যা কিন্তু ব্যুরোক্রেসি একটা, মানে পলিটিক্যাল ডিসিশন নেবে পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল লিডারশিপের উপরে ছাইড়া দেন। মুশকিল হয় আপনারা পলিটিক্যাল ডিসিশন নেন আর পলিটিক্যাল লিডাররা ব্যুরোক্রেটিক ডিসিশন নেয়। অ্যান্ড কইবেন, এক্সাম্পল দেন, ভাবেন একজন ইউএনও বা ডিসির কাজ কী হওয়ার কথা? সরকারের সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন করা, তাই তো? এটা প্রশাসনিক কাজ, এটাই তাদের দক্ষতা।
আর আপনার এলাকায় নির্বাচিত চেয়ারম্যান বা এমপির কাজ কি? এলাকার জন্য কোন সিদ্ধান্ত হবে, কোন রাস্তা আগে হবে, কার স্বার্থ অগ্রাধিকার পাবে, এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া। কারণ তিনি আপনার ভোটে নির্বাচিত, তাকে আপনার কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু বাস্তবে কি হয়? অনির্বাচিত ইউএনও ডিসি হয়ে ওঠে এলাকার আসল ক্ষমতার মালিক। এমনকি নির্বাচিত চেয়ারম্যানকে সরায় ইউএনওকে বসানো হয় উপজেলা শিক্ষা কমিটির প্রধানের চেয়ারে। আর নির্বাচিত এমপি তখন কি করে? বদলি নিয়োগের তদবির নিয়ে ঘোরে তখন। এটা আমার বানানো কথা না, একজন 7 বারের এমপি নিজে আক্ষেপ করে বলছিল যে আমরা নামে মাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই, আমরা কর্মকর্তাদের দয়ায় চলতেছি। মাননীয় স্পিকার, বর্তমানে যে অবস্থাটা তাতে আমাদের এলাকায় এই আমাদের যে সরকারি কর্মকর্তারা আছে, যেমন ইউনো, ডিসি, তারাই আমাদের দেশের মালিক। তারা যা করে সেটাই চলে। এই একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না, সরকারি ত্রাণ। হ্যাঁ, নিজেরাই আমরা কিনে আমরা দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে তা সেগুলো একটা আমাদের দেওয়া হয় না। আমরা চাই তারা দয়া করে বলে যে লোকটাকে পাঠিয়ে দিন, একটা স্লিপ দিয়ে আমি কম্বলটা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অবস্থা, মাননীয় স্পিকার। তো আমরা এই ইউনো এবং এই সরকারের কর্মকর্তা যারা, তাদের দয়ায় এখন আমরা চলছি। মাননীয় স্পিকার, আমি এবার দিয়ে 7বার নির্বাচিত হয়েছি, এই জাতীয় সংসদে আমি আসছি। ভাবেন, 7 বারের একজন নির্বাচিত এমপি বলতেছে তিনি চলতেছেন অনির্বাচিত কর্মকর্তার দয়ায়। সব উল্টা পাল্টা। হাউজি খেলা একটা কল আছে, উল্টা পাল্টা 69। আমলা বসে আছে রাজনীতিবিদের চেয়ারে, রাজনীতিবিদ করতেছে আমলার কাজ, দুইজনেই ভুল চেয়ারে। আর যেখানে চেয়ারই উল্টা, সেখানে জবাবদিহিতে উল্টে যায়। কারণ আমলা তো আপনার আমার ভোটে নির্বাচিত না, তাকে আপনি সরাইতে পারেন না। রাষ্ট্রের বদল আমাদের জীবনের জন্য কত জরুরি দেখেন। এই জন্যই জুলাই আসছিল, আমরা এই জন্যই রাষ্ট্রের বদল চাইছিলাম। এটা না হইলে আমাদের কোনো সমস্যাই মিটবে না। কারণ আমরা সেই চাবি দিয়ে আমাদের ভাগ্যের তালা খুলতে চাইতেছি, যেই চাবি সেই 1972 সাল থেকে কাজ করেনি, আগামী 1000 বছরও করবে না। তাই আপনার আমার সবার সেই আওয়াজ তোলা বন্ধ করা যাবে না। আমাদের নয়া রাষ্ট্র লাগবে, নয়া রিপাবলিক লাগবে, নইলে আমি আপনি কেউ আজাদ হইতে পারবো না, আমাদের রাষ্ট্র আজাদ হইতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।